আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা আলোচনা করব অধ্যায় ১১ অনুধাবন ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো নিয়ে। আমরা হচ্ছে এই পর্বে ১ থেকে ৮ পর্যন্ত যতগুলো অনুধাবনমূলক প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, মোট দেশজ উৎপাদন ধারণাটি ব্যাখ্যা করো। তো আমরা জানি মোট দেশজ উৎপাদনকে আমরা ইংরেজিতে প্রকাশ করি হচ্ছে জিডিপি দ্বারা, অর্থাৎ যেটার অর্থ হচ্ছে বা পূর্ণরূপ হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। আর এটা যদি সংজ্ঞা দিতে যাই তাহলে বলা হয় যে কোনো দেশের অভ্যন্তরে বা ভৌগোলিক সীমানার ভিতরে দেশি এবং বিদেশি নাগরিক কর্তৃক উৎপাদিত যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সেবা উৎপাদিত হয় তার বাজার মূল্যের আর্থিক সমষ্টিকেই বলা হচ্ছে মোট দেশজ উৎপাদন। তো জিডিপি হিসাব করার সময় দেশের ভিতরে অবস্থানরত দেশি ও বিদেশি নাগরিকদের উৎপাদন যুক্ত করা হয়, তবে বিদেশে অবস্থানরত প্রবাসীদের আয় এখানে কি করা হয় না, হিসাব করা হয় না। অর্থাৎ আমি যদি বাংলাদেশের জিডিপি নির্ণয় করতে যাই বা হিসাব করতে যাই, তখন বাংলাদেশের ভৌগোলিক সীমানার ভিতরে যে সমস্ত নাগরিকগণ আছেন, অর্থাৎ এখানে আমাদের বাংলাদেশি নাগরিকও থাকতে পারেন, আবার বিদেশে যে কোনো দেশের নাগরিকও থাকতে পারেন। তাদের দ্বারা যদি কোনো দ্রব্য ও সেবা উৎপাদিত হয় এবং যেটার কি আছে বিনিময় মূল্য বা বাজার মূল্য আছে, তখন তাদের আয়টা কি করা হয়, আমাদের জিডিপিতে অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু ঠিক একইভাবে আমাদের দেশের কোনো নাগরিক যদি বিদেশে অবস্থান করে তাহলে কিন্তু তাদেরটা কি করা হয় না, মানে এখানে যোগ করা হয় না। কারণ হচ্ছে যে এখানে একটি দেশের ভৌগোলিক সীমানার ভিতরেটাই হিসাব করা হয়, যেহেতু তারা ভৌগোলিক সীমানার বাইরে, যার কারণে কি করা হয় না, এটি আর হিসাব করা হয় না। মাথাপিছু আয় বৃদ্ধি কিভাবে দারিদ্র্য দূর করে? তো মাথাপিছু আয় বৃদ্ধি মানে কি? আমি যদি বলি মাথাপিছু আয় বৃদ্ধি মানে হচ্ছে তাদের ইনকাম বৃদ্ধি পাওয়া। তো তাদের ইনকাম বৃদ্ধি পেলে তারা কি করে, তাদের যে মৌলিক চাহিদাগুলো আছে সেগুলো পূরণ করার পরেও তারা নির্দিষ্ট পরিমাণ অর্থ একটি সঞ্চয় করে রাখতে পারে। আর এই সঞ্চয় করে রাখার ফলে তাদের কি হয়, মূলধন গঠন হয়। মূলধন গঠন থেকে তারা হচ্ছে নির্দিষ্ট কোনো খাতে সেই টাকাগুলো হচ্ছে বিনিয়োগ করতে পারে। আর বিনিয়োগ করতে পারে বিধায় হচ্ছে ওই বিনিয়োগকৃত জায়গা থেকে নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হয়, যার কারণে দেখা যায় এইখানে কর্মসংস্থান সৃষ্টি হওয়ার ফলে ওইখানে মানুষজন কাজ করতে পারে। আর কাজ করার ফলেই মানুষের কি হয়, দারিদ্রতা বা দারিদ্র দূর হয়। এখানে এই সেম কথাগুলোই বলা হয়েছে। জিনিসপত্রের দাম স্বাভাবিক থাকা অবস্থায় মানুষের মাথাপিছু আয় বাড়লে তাদের জীবনযাত্রার মান ও ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায়। মানুষ তাদের দৈনন্দিন চাহিদা মিটিয়ে ভবিষ্যতের জন্য অতিরিক্ত অর্থ সঞ্চয় করার সুযোগ পায়। এই সঞ্চিত অর্থ থেকে মূলধন তৈরি হয় এবং বিনিয়োগ বৃদ্ধি পায়। বিনিয়োগ বাড়ার ফলে দেশের কর্মসংস্থান উৎপাদন বাড়ে, যা ধীরে ধীরে কি করে, দারিদ্র বিমোচন বা দূর করতে সাহায্য করে। চূড়ান্ত দ্রব্য বলতে কি বোঝায়? চূড়ান্ত দ্রব্য বলতে সেই সমস্ত জিনিসকে বোঝায় যেটা হচ্ছে কি সরাসরি ভোগ কাজে বা ভোগের জন্য ব্যবহার করা হয়, সেটিকে আমরা বলি হচ্ছে চূড়ান্ত দ্রব্য। যেসব জিনিস অন্য কোনো পণ্য তৈরি কাঁচামাল হিসেবে ব্যবহার না করে সরাসরি মানুষের ব্যবহারের জন্য বা সরাসরি মানুষের ভোগের জন্য ব্যবহার করা হয় তাকেই চূড়ান্ত দ্রব্য বলে। অর্থাৎ উৎপাদনের সব ধাপ পার হয়ে যে পণ্যটি সরাসরি ভোক্তার কাছে পৌঁছায় এবং ভোক্তা সেটি ভোগ করে, সেটি হচ্ছে কি, সেটি হচ্ছে চূড়ান্ত দ্রব্য বলা হয় বা পণ্য বলা হয়। ঠিক আছে, চূড়ান্ত ভোগ করে একেই মূলত চূড়ান্ত পণ্য বলা হয়। তারপরে বলা হচ্ছে পরবর্তী প্রশ্নে, কখন জিএনপি এবং জিডিপি সমান হয়? কখন জিএনপি এবং জিডিপি সমান হয়? আগে বলে রাখি, জিএনপিতে হচ্ছে দেশের ভিতরে অবস্থানরত বিদেশি নাগরিকদের আয় হচ্ছে এখানে যোগ করা হয় না, কিন্তু জিডিপিতে হচ্ছে সেটা কি করা হয়, যোগ করা হয়। এখন এখানে বলা হচ্ছে জিডিপি একটি দেশের সীমানার ভিতরের উৎপাদন, আর জিএনপি হচ্ছে ওই দেশের নাগরিকদের শুধুমাত্র দেশে বিদেশে অবস্থানকালে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সেবা উৎপাদন করে ওইটার হিসাব। যদি কোনো দেশে কর্মরত এবং বিদেশি নাগরিকদের মোট আয় এবং বিদেশে কর্মরত ওই দেশের নাগরিকদের মোট আয় একদম সমান হয়, তখনই কেবল সেই দেশের জিডিপি ও জিএনপি পরস্পর সমান হবে। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি, ধরেন কোনো দেশের, বাংলাদেশের যদি নাগরিক যারা আছে তারা ধরেন দেশের ভিতরে থাকা অবস্থায় তারাও ধরেন আমরা হচ্ছে ১,০০০ কোটি টাকার হচ্ছে পণ্য কি করলো, উৎপাদন করলো। আবার বিদেশি যারা নাগরিক আছে তারা বাংলাদেশে থাকা অবস্থায় ৫,০০০ কোটি বা ৫০০ কোটি টাকার পণ্য কি করলো, উৎপাদন করলো। আবার বাংলাদেশের যেই সমস্ত নাগরিক রয়েছেন তারা বিদেশে থাকাকালে কি করলো, আরও ওনারাও হচ্ছে ৫০০ কোটি টাকার পণ্য উৎপাদন করলো। তো এখন আমি যদি হচ্ছে জিএনপি পরিমাপ করতে যাই তাহলে এই ১,০০০ আর এটা হচ্ছে আমার কি করতে হবে, যোগ করতে হবে। তখন দুইটা যোগ করে হবে কত, ১৫০০ কোটি টাকা। আবার আমি যদি জিডিপি হিসাব করতে যাই তাহলে এই দুইটার মধ্যে হচ্ছে আমার এই যোগ করতে হবে, তখন কি হবে, ১৫০০ কোটি টাকায় হবে। তো তার মানে হচ্ছে যদি দেশে অবস্থিত বিদেশি নাগরিক
আবারও বলতেছি, দেশে অবস্থিত বিদেশি নাগরিক আর হচ্ছে আর বিদেশে অবস্থিত যে দেশি নাগরিকগুলো আছে তাদের ইনকাম, এই ইনকাম যদি দুইটা সমান হয় তাহলে কি হবে, জিডিপি এবং জিএনপি সমান হবে। ঠিক আছে, তার মানে এখানে হচ্ছে আমাদের যারা যে সমস্ত প্রবাসী ভাইরা আছে তাদের ইনকাম এবং আমাদের দেশে অবস্থিত অন্যান্য দেশের প্রবাসী যারা আছে তাদের ইনকাম যদি সমান হয় তখনই দেখা যাবে শুধুমাত্র জিএনপি এবং জিডিপি সমান হবে। পরবর্তী বলা হচ্ছে মোট জাতীয় আয় কাকে বলে। এক বছরে একটি দেশের নাগরিকগণ তারা দেশের ভিতরে বা বিশ্বের যেখানে অবস্থান করুক না কেন তারা যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সেবা উৎপাদন করে তার আর্থিক মূল্যকে মোট জাতীয় আয় বা মোট জাতীয় উৎপাদন বলে, যেটাকে আমরা সংক্ষেপে বলি জিএনপি। ঠিক আছে, আর এই জাতীয় আয় দ্বারা বা জিএনপি দ্বারা মূলত কি হিসাব করা হয়, এই জিএনপি বা জাতীয় আয় দ্বারা হচ্ছে মূলত একটি দেশের নাগরিকগণের হচ্ছে যে সক্ষমতা থাকে সেটি বিচার করা হয় বা হচ্ছে পরিমাপ করা হয়। এই জিএনপি দ্বারা একটি দেশের নাগরিক কি করতে পারে না করতে পারে সেই সক্ষমতা হচ্ছে এখানে বিবেচনা করা হয়। ঠিক আছে, পরবর্তীতে বলা হচ্ছে মোট জাতীয় উৎপাদনের ক্ষেত্রে শুধুমাত্র চূড়ান্ত দ্রব্য হিসাব করা হয় কেন। শুধুমাত্র চূড়ান্ত দ্রব্য হিসাব করা হয় কারণ হচ্ছে এই যদি আমি মধ্যবর্তী পণ্যসমূহ বা মাধ্যমিক বা প্রাথমিক দ্রব্যের দামগুলো যদি আমি এখানে হিসাব করি দেখা যাবে সেখানে কি হবে, প্রকৃত জিডিপির তুলনায় জিডিপিটা হচ্ছে অনেক বেশি হয়ে যাবে, বা অন্য মানে প্রাথমিক পণ্যের দাম কি থাকে চূড়ান্ত দ্রব্যের মধ্যে অন্তর্ভুক্ত থাকে, যার কারণে কি করা হয় না, এটি হিসাব করা হয় না। যদি আমরা এখান থেকে যদি একটু উদাহরণের মাধ্যমে দেখি, ধরেন আমরা কোনো হচ্ছে পাউরুটির দাম ধরেন আমরা কি করলাম, কোনো পাউরুটির দাম হচ্ছে ধরেন 50 টাকা। তো এখানে কি আছে, এই পাউরুটির মধ্যে কিসের কিসের দাম অন্তর্ভুক্ত আছে, গমের দাম অন্তর্ভুক্ত আছে, তারপর হচ্ছে কি আছে, আটার দামও কি আছে অন্তর্ভুক্ত আছে। এখন যদি আমি ধরেন এখানে আটার দাম আছে ধরেন 30 টাকা, এই টাকা, এইগুলো সব কি আছে এখানে এই পাউরুটির মধ্যে অন্তর্ভুক্ত আছে। যদি আমি পাউরুটির দাম অর্থনীতি কী করা হয়, এটা হচ্ছে চূড়ান্ত দ্রব্য, শুধুমাত্র এইটার দামই হচ্ছে হিসাব করা হয়। কিন্তু যদি এই পাউরুটির দাম হিসাব করা হয়, গমের দাম হিসাব করা হয়, আটার দাম হিসাব করা হয়, যদি এগুলো হচ্ছে আপনার কত হয় 30 এরকম করে হয় দাম হয়, বা 30 এটা যদি 35 হয় এরকম, এটা 30 এটা 35 হবে, তার মানে কি এখানে 50 30 আর 35 মিলে হয়ে যাবে কত, 100-র বেশি হয়ে যাবে। তখন কি হয়ে যাবে, যখন এত এত জিনিস হিসাব করা হয় তখন অর্থনীতিতে কি হয়, প্রকৃত জিডিপির তুলনায় ওই জিডিপিটা অনেক বেশি হয়ে যায়, যার কারণে কি করা হয় না, এইটা হিসাব করা হয় না, শুধুমাত্র চূড়ান্ত দ্রব্য হিসাব করা হয়। মানে যদি আমি প্রকৃত কোনো কিছু বুঝতে চাই। মোট জাতীয় উৎপাদন বলতে কি বোঝায়, মোট জাতীয় উৎপাদন বলতে জিএনপিকে বোঝানো হয়, অর্থাৎ একটি দেশের নির্দিষ্ট সময়ে একটি দেশের নাগরিক কর্তৃক উৎপাদিত চূড়ান্ত পণ্য সেবার বাজার মূল্যকে বোঝানো হয়, এটা হচ্ছে মোট জাতীয় উৎপাদন। মাথাপিছু আয় ধারণাটি বুঝিয়ে লেখো। মাথাপিছু আয় হচ্ছে কোনো দেশের অবস্থিত নাগরিকদের গড় বা হচ্ছে প্রত্যেকের হচ্ছে জনপ্রতি যে বার্ষিক আয় সেটিকেই বলা হচ্ছে মাথাপিছু আয়। মাথাপিছু আয় হলো একটি দেশের জনগণের গড় অর্থনৈতিক অবস্থা নির্দেশক। নির্দিষ্ট এক বছরে কোনো দেশের নাগরিকদের গড় আয়কে মাথাপিছু আয় বলে। দেশের মোট জাতীয় আয়কে সেই দেশের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে যেটি পাওয়া যায় সেটি হচ্ছে মাথাপিছু আয়। আর মাথাপিছু আয় হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের অন্যতম একটি গুরুত্বপূর্ণ সূচক। তো এই ছিল হচ্ছে আমার অধ্যায় 11 থেকে যে গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্নগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।